আজকাল ভিউয়ার্সদের একটা ট্রেন্ড হয়েছে, সেটা হচ্ছে যারা ব্লগিং করে তাদের মেন্টাল হেলথ নিয়ে তারা প্রচণ্ড কনসার্ন। প্রথম কথা হচ্ছে, কারোর মেন্টাল হেলথ নিয়ে যদি কেউ প্রচণ্ড কনসার্ন হয়, মানে ভিউয়ার্সরা, তাহলে যেই চ্যানেলে যেই ব্লগার ভিডিও করছে সেইখানে গিয়ে বারবার নক করা উচিত আমি মনে করি। কারণ অন্য জায়গায় বলে তো কোনো লাভ নেই। যেখানে সেই ব্লগারটাকে নিয়ে আমি টেন্সড, আমি চিন্তা করছি যে তার মেন্টাল হেলথ খারাপ হচ্ছে বা ডিটোরিয়েট করছে, বা আমি বুঝতে পারছি প্রবলেম হচ্ছে, তাহলে সেখানে গিয়ে বারবার নক করতে হবে। বারবার সেখানে গিয়ে এমনভাবে নক করতে হবে যাতে সে ব্যাপারটাকে ওয়াচ করে, তারপরে যা যা প্রসেসিং আছে সেগুলো করে। আচ্ছা, এবার এই ট্রেন্ডটা অনেক দিন ধরে চলছে। এটা নয় যে স্পেসিফিক কিছু আহ, মানে ব্লগারদের বলা হচ্ছে। যখন দেবলীনাকে নিয়ে আমরা ভিডিও করা শুরু করলাম, তখন বেশ কিছু ভিউয়ার্স এসে, আপনাদের লজ্জা করে না? আপনারা এইভাবে কন্ট্রোভার্সি করছেন, একটা মেয়ে এই রকম অবস্থা, এই পরিস্থিতি, এই রকম হয়েছে, তার মেন্টাল সিচুয়েশনটা চিন্তা করছেন না, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে যাচ্ছেন, কি অবস্থা আপনাদের, আপনাদের পেটের ভাত হয় না, ওদেরকে না বেচলে আপনাদের ইনকাম হয় না। ভাই, আমাদের কন্ট্রোভার্সি জোনটাই তাই, অন্য লোককে বেচেই আমাদের ইনকাম। তো এটা আপনারা যারা জানেন না তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা অনেক দিন ধরে কন্ট্রোভার্সি দেখছেন তারা তো এটা খুব ভালো করে জানেন যে আমাদের কাজই হচ্ছে অন্য লোকের কন্টেন্ট তুলে নিয়ে এসে কন্টেন্ট করা, যেটা কন্ট্রোভার্সিয়াল। আর সেটাই আমাদের প্রফেশন, আর সেটাই আমরা করতে এসেছি। তার জন্য অনেক কিছু অনেকে বলে যায়, কিন্তু যেটা আমাদের কাজ আমরা তো সেটাই করছি। আমরা তো বলিনি যে আমরা ব্লগ করছি। আর এই যে বারবার জ্ঞান দেন, নিজেদের কন্টেন্ট দিন, এটাই আমাদের নিজেদের কন্টেন্ট। এই যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক, সেটা নিয়েই আমরা কথা বলি। কই রোস্টারদের তো আপনারা এটা বলতে যান না, বা যারা মিডিয়াতে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করে, কই তাদের তো বলতে যান না। যত দোষ কি নন্দ ঘোষ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? না না, আমি দেখছি কিছুদিন যাবতই এই ব্যাপারটা হচ্ছে। দেবলীনার সময় এরকম বলেছিল। ওর মেন্টাল হেলথের কথা আপনারা চিন্তা করছেন না? আরে মশাই, সে নিজে তার মেন্টাল হেলথের কথা চিন্তা করছে না, যার জন্য সে হসপিটালে বসে লাইভ করছে ডে বাই ডে। তার দিদিকে বলছে লাইভ করতে, তার মাকে বলছে তুমি ইন্টারভিউ দাও, আর তারপরে তার মেন্টাল হেলথের কথা আমরা চিন্তা করব? কে হয় আমার? কেনই বা চিন্তা করব? আর সবার যদি মেন্টাল হেলথের কথা চিন্তা করি, আমি কেন কি করে মুখে ভাতটা তুলবো? মানে যারা এখান থেকে ইনকাম করে, সেই ইনকামের কথা বলছি। তো পরের জন্য তো আমার চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, আমি আমার ল্যাঙ্গুয়েজ, আমার সমস্ত কিছু ঠিক রেখে ভিডিও করব, অসভ্যতামও করব না। এইবার আমি সত্যি বলছি, যারা কন্ট্রোভার্সি নিতে পারে না, যেসব ভিউয়ার্সরা, বা তাদের অসুবিধা হচ্ছে, তাদের মেন্টাল অকওয়ার্ড সিচুয়েশন হচ্ছে, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তারা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখবেন না। ঠিক আছে? অসুবিধা হলে, মানসিক হেলথের প্রবলেম হলে, আপনাদের যদি কষ্ট হয়, সেটাও তো মানসিক হেলথের প্রবলেম, আপনারা স্কিপ করে যাবেন। কন্ট্রোভার্সি ভিডিও আপনাদের জন্য নয়। আপনারা ভীষণই মানে কি বলবো, কাইন্ড হার্টেড। তো তো কন্ট্রোভার্সি ভিডিও আপনাদের জন্য নয়, কারণ আপনাদের কন্ট্রোভার্সি ভিডিও দেখলেই খারাপ লাগছে। সবার মানসিক হেলথের কথা আপনাদের টেনশন হচ্ছে, এক একটা ভিউয়ার্স এক একজনের জন্য বলছে। তো আপনারা দেখবেন না, কারণ এটা আপনাদের জোন নয়। আমি যেটা বুঝলাম, এখানে আপনাদের জোন এটা নয়। আপনাদের জোন হচ্ছে ব্লগিং দেখা। তাহলে আপনাদের এই মানসিক হেলথ নষ্ট হবে না। আর যার মানসিক হেলথের কথা আপনারা চিন্তা করছেন, তাকে গিয়ে বলতে হবে। তো তো তাদের তো মানসিক হেলথের কোনো হেলদোল নেই। তারা তো দিব্যি এত বড় কাণ্ড ঘটানোর পর কি সুন্দর স্টেজ প্রোগ্রাম করে বেড়াচ্ছে। তাদের প্রফেশনটা তো তারা ঠিকই রেখেছে। এবং সবথেকে বড় কথা, তাদের ব্লগিংয়েও কিন্তু ছোট ছোট করে ভিডিও তাদের আসছে। এবং সবথেকে বড় কথা, তারা তাদের জায়গা থেকে নিজেদেরকে ওভারকাম করেছে। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, করতে হবে, করা উচিত। এবং সে যখন হসপিটালাইজড হয়েছিল, তখন সে রীতিমতো চর্চায় থাকার জন্য মা, তারপরে দিদিকে নামিয়ে দিয়েছিল, তারপরে সেও এসে করেছে, মানে লাইভ। আর তারপরে তার দিদিও আবার সব জায়গায় নানা রকম লাইভ করে বেড়াচ্ছে, এরকম অনেক কিছু হয়েছে। তাহলে তার ফ্যামিলির লোকজন, সে নিজে তার মেন্টাল হেলথ নিয়ে কনসার্ন নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, রোস্টাররা, তারপরে হচ্ছে যারা নিউজ রিপোর্টার, তারা হেলথ নিয়ে কনসাস হবে? যত সব। তারপরে
কিছুদিন যাবৎ মারুর ব্যাপারটা হচ্ছিল কি না, মারু প্রেগনেন্ট। এই সময় তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত নয়, তার মানসিক চাপ পড়বে, আর তার মানসিক চাপ পড়লে তাহলে সেটা তার বাচ্চার জন্য ক্ষতি হবে। তো এই সময় ওর জন্য সহমর্মী বা সমব্যথী হওয়া উচিত, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত না। কেন কেন সে যদি সত্যি প্রেগনেন্ট হয়, আমি এখনও জানি না, কারণ ও এখনও কিন্তু কনফার্ম করে বলেনি, তাহলে আমরা সেটা ধরবো না। তাহলে ও যখন এখনও কনফার্ম করে বলেনি, তাহলে আমি ধরতে পারি না যে মারু প্রেগনেন্ট। একটা গলায় কার্ড দেখেই আপনারা বলছেন গলায় কার্ড পরে প্রেগনেন্ট মারা, তাই জন্য ও প্রেগনেন্ট। আশ্চর্য তো। ও কি আপনাদের কাছে কনফার্ম করে বলেছে? না। আমরা কি ওর বেবি বাম দেখেছি? না। তাহলে কি করে বুঝবো? কি করে বুঝবো? এবার কেউ যদি নাটক করে নানা রকম অছিলা দেখায়, আপনারা সেই নাটকের জিনিসগুলো দেখে বলেন যে সে প্রেগনেন্ট, আমাদের কিছু বলার নেই। বাট আমি প্রেগনেন্ট কিনা কনফার্ম নই। ওই কালো কার্ড কি লাল কার্ড পরা দেখে যদি প্রেগনেন্ট করতে হয়, আমি সত্যি কথা ওইসব লাল কার্ড ফাল কার্ড আমি পড়িনি, আমার মা বাপের বাড়ি থেকেও দেয়নি, আমার শ্বশুর বাড়ি থেকেও দেয়নি। তো আমি জানি না ব্যাপারটা, এই লাল কার্ড এটা বোগাস বোগাস কথা। লাল কার্ড মানেই হচ্ছে সে প্রেগনেন্ট। যাই হোক, তো সে প্রেগনেন্ট বলে তাকে নিয়ে নাকি আলোচনা করা যাবে না। কেন না, সে প্রেগনেন্ট, সেই অবস্থায় যদি তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, সেটা তার মানসিক চাপ পড়বে এবং সেটার জন্য তার বাচ্চার প্রবলেম হবে। প্রথম কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ভিডিও যদি সে দেখে তবে তার মানসিক চাপ পড়বে। কন্ট্রোভার্সি ভিডিও যদি সে স্কিপ করে, তাহলে কোনো টেনশন হওয়ার কথা নয়। ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি হবে, ব্লগাররা যদি সেইটাকে স্কিপ না করতে পারে সেটা তাদের ফল্ট। ব্লগাররা যদি কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক দেয়, সেটা নিয়ে আলবাত লোকে কথা বলবে, সেটা নিয়ে ভিউয়ার্সরাও বলবে। কেন দেখব? ভিডিও করব, চলে যাব। সোশ্যাল মিডিয়াতে আছে, তার মানে তাকে নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই নিতে হবে, এবং নেগেটিভ কমেন্ট যদি দুটো আসে, দেন সে তেরে ফুরে ঝগড়া করতে চলে আসে, তাদেরকে উত্তর দিতে বসে যায়। কেন না, সেটা কন্টেন্ট করে নেয় সে, উত্তর নাকি দেওয়ার দরকার আছে বলে সে উত্তর দেয়। এত লোক ভালোবেসে এত কথা বলে, সেটার কই উত্তর তো দেওয়া লাগে না? তাহলে দুটো যদি নেগেটিভ কমেন্ট করে, দেন অ্যান্ড দেন সেটাকে উত্তর দিতে বসে। তারপরে এরা বলে আমরা ব্লগার। ব্লগাররা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো হয় নাকি? জানি না। তো সেই মারু দুটো মানে পেয়েছে, কমেন্ট পেয়েছে একটু নেগেটিভ, দেন অ্যান্ড দেন হাউ মাউ করে উত্তর দিতে চলে এসেছে। ঠিক আছে? একটা জায়গায় তুমি কাজ করছো, সেখানে ধৈর্য ধরতে হবে। অনেক কথা অনেক লোক বলবে, তো হু কেয়ার্স? কেন দেখবো আর কেন সেটার উত্তর দেব? আমি তো এটা বুঝে পাই না। তো সেই তো এক গেল যে মারুর ব্যাপারটা। এইবার চলে আসি আমাদের টিনু সুন্দরীর। তার মেন্টাল হেলথ নিয়ে তো অনেকেই সচেতন, যদিও সে ছাড়া। কারণ আমি একটা জিনিস বুঝি না, যদি কেউ কারোর মেন্টাল হেলথ নিয়ে প্রবলেম হয়, মানে আমাদের টিনুর, তাহলে তো সে কিছু বলবে যে হ্যাঁ আমি আমার সত্যি অসুবিধা হচ্ছে বা কিছু, সেরকম কিছু নেই। এবার টিনুর কিন্তু এখন ফেসবুক আছে, ইনস্টা আছে। টিনুর সঙ্গে যদি কেউ যোগাযোগ করার ইচ্ছে পোষণ করে এবং টিনু যদি মনে করে তাদের কথা শুনবে, তাহলে তারা কিন্তু তার ইনস্টাগ্রামে বা তার ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং তার মেন্টাল হেলথ নিয়ে যারা সচেতন, তারা টিনুকেও সচেতন করতে পারে। ডাইরেক্টলি না, মানে ডাইরেক্ট মানে ভিডিওর মধ্যে না। অনেকেই হয়তো ভিডিওর মধ্যে কমেন্ট করে সচেতন করতে চায় না। তো ওর তো ইনস্টা আইডিও দেওয়া আছে, ওর তো ফেসবুক আইডিও দেওয়া আছে, তো যোগাযোগ করুন না, গিয়ে তার মেন্টাল হেলথের কথা বলুন না, আর সেই মেন্টাল হেলথ যাতে ভালো হয় তার জন্য চেষ্টা করুন না। এর আগে পায়েল ফায়েল এরা কিন্তু প্রচুর চেষ্টা করেছিল টিনু ব্যাপারে, যে টিনু যদি ওর বাচ্চার ব্যাপারটা করতে চায়, মানে টিনু যদি ওর বাচ্চার ব্যাপারটা নিতে চায়, তাহলে ওরা হেল্প করবে। আমি মানে পায়েলের কথা আর আরেকজনের কথা মনে পড়ছে না এখন, তাদের কথা জানি, যারা ওকে ডাইরেক্টলি যোগাযোগ করেছিল এবং ওকে বলেছিল যে, পায়েল তো মানে কমেন্ট বক্সে বলেছে, ওকে বলেছিল যদি তোর দরকার হয় বিনা পয়সায় অনেক লয়ার আছে, তারাও লড়ে দেবে, মানে যদি হেল্পের দরকার হয়। তো তার তো হেল্পের দরকার নেই, তার জন্যই না সে ফখরুচন্দ্রর কথায় আর এক মানে ওর ওয়েল উইশার, তার কি যেন বলে, রয় সাহেব,
তাকে জোগাড় করা হয়েছিল, এটাও কিন্তু ফখরুচন্দ্র জোগাড় করে দিয়েছিল। সেই মুহূর্তে টিনু শুধুমাত্র ফখরুচন্দ্রের কথাই বিলিভ করতো, ভিউয়ার্সদের কথা কোনো বিলিভের জায়গাই নেই। তো সেখানে যদি ফখরুচন্দ্রর কথাতেই সে সমস্ত কিছু মানে রাজি হয়, আর অন্য কেউ অ্যাডভাইস দিলে সেটাকে যদি ডোন্ট কেয়ার মনোভাব রাখে বা সেটাকে ও মনে করে যে না কোনো দরকার নেই, তাহলে তাকে কিছু বলার নেই। তো অন্য জায়গায় বলে কী লাভ আছে? এবার শুধু ফখরুচন্দ্রকে যে বিশ্বাস করতো সেটার কথা তো ও আজই বলছে, আজও এই কথাটাই বলছে যে আমার মতো বিশ্বাস করে ঠকো না। ও কি বলতে চাইছে? ও বলছে যে ভিউয়ার্সদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার রাখো, তারা বিপদে কাজে আসবে, লোক লোককে বিশ্বাস করবে, তবেই তো একটা ভালো রিলেশন হবে, তাহলে ভালো লাগবে আশেপাশের লোকের সঙ্গে ভালো ব্যবহার। তা ওর তার মানে আশেপাশের লোকের সঙ্গে ভালো ব্যবহার আছে। তো আশেপাশের লোকের মধ্যে ফার্স্ট যাদের কথা মনে পড়ে তারা কে? ঠাম্মি দাদু, ছোট ঠাম্মি আর দাদু, তাই তো? কই, তারাও তো প্রতিবেশী ওর, কারণ ও তো তখন পরিষ্কার আমাদের দেখিয়েছিল যে ঠাম্মির ঘর থেকে এই ঘর দেখা যায়, মানে সেরকমই পজিশন, একেবারেই কাছে। তো ঠাম্মি দাদুর থেকে কাছের প্রতিবেশী ওর কাছে আর কেউ হতে পারে না, কারণ তাদের সঙ্গে আগে থাকতে পরিচিতি এবং একদম পাশে আছে। তো তোমরা কেউ দেখছো যে সেই ঠাম্মি দাদুর সঙ্গে ওর মানে ভালো রিলেশনটা আছে? দেখছো? এ আবার জ্ঞান দেবে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো। এই যে রিসেন্টলি ও পিঠে খাইর গল্প দিচ্ছে, প্রতিবেশীদের দিয়ে দেখিয়েছে, এই দিয়েছে, যদিও তাদের টিকি বা চুল কিছুই তোমরা দেখতে পাওনি। তো সেইটা নিয়ে বলছে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, প্রতিবেশীদের সঙ্গে ভালো একজনকেও দেখেছো যে ও ইনস্ট্যান্ট যাচ্ছে তার সঙ্গেও কথা বলছে বা হাই হ্যালো করছে, এরকম কাউকে দেখিয়েছে না তো? বাচ্চাগুলো নিচে খেলছে, সেগুলো জাস্ট উকি ঝুঁকি মেরে দেখিয়েছে। তাছাড়া কোনো প্রতিবেশীর সঙ্গে যে ওর সদ্ভাব আছে সেটাও দেখিয়েছে? ক্যামেরায় দেখায়নি, শুধু ও মুখে বলছে। যাই হোক, সবাই তো আর ক্যামেরায় আসতে চায় না, ঠিক আছে। কিন্তু আমি এটা মনে করি যে প্রতিবেশীর মধ্যে ফার্স্ট ওর যেটা প্রায়োরিটি ছিল ঠাম্মি দাদু। তো ও যদি প্রতিবেশীদের প্রতি এতই কনসার্ন বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তাহলে এই প্রতিবেশীর সঙ্গে কেন সম্পর্ক ভালো রাখলো না? কেন তাদের সঙ্গে কোনো রিলেশন দেখা যাচ্ছে না? কেন কই দেখতে পাচ্ছি না যে বাটি করে পিঠে নিয়ে তাদের বাড়ি যাচ্ছে, ছোলা নিয়ে তাদের বাড়ি যাচ্ছে, ফ্রাইড রাইস সোয়াবিন নিয়ে তাদের বাড়ি যাচ্ছে, তার মা থাকাকালীন যাচ্ছে, বা তার মা চলে চলে যাওয়াকালীন যাচ্ছে? তার মানে তাদের সঙ্গে ওর সম্পর্ক ভালো নেই, তাই তো? কোথাও না কোথাও গলতি হয়েছে। তাহলে ও জ্ঞান দেয়। এবার বলছে বিশ্বাস করো কিন্তু আমার মতো করো না, তাহলে বাঁশ খাবে। বিশ্বাস করো কিন্তু আমার মতো করো না, তাহলে বাঁশ খাবে। প্রথম কথা হচ্ছে, তুই যাকে বিশ্বাস করে বাঁশ খেয়েছিলিস সেটা তোর প্রতিবেশী নয়। তোর প্রতিবেশী তো তোর বাপের বাড়ির ফ্যামিলির আশেপাশে যারা ছিলেন তাদের কথাই বলা, বা তুই ফ্ল্যাটে যেখানে ছিলিস তাদের আশেপাশের কথা। তো সেখানে কোন প্রতিবেশীর সঙ্গে তোর সম্পর্ক ভালো ছিল? তোর তো তোর বাপের বাড়ি পাড়া সবার সঙ্গে তোদের ভালো রিলেশন আছে, আর দেখা যায় যে সেখানে তোদের বন্ডিং ভালো। তোর মানে সেগুলো পাড়া তুতো প্লাস জ্ঞাতি তুতু আত্মীয়। মানে যেগুলো তুই দেখিয়েছিস আশেপাশে, কি ছোটো ঠাকুমা হ্যানা ত্যানা অমুক তমুক। তো তারা তো তোর প্রতিবেশী কাম জ্ঞাতি, ঠিক আছে? তাদের সঙ্গে ছোটোবেলা থেকে তোর ভালো রিলেশন, প্লাস সোনাই কাকা, যে তোর কাকা হয় সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি তোর বন্ধুর মতো, সেটাও ভালো সম্পর্ক। আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে তোদের সবার ভালো সম্পর্ক, এটা সত্যি। কিন্তু তুই যেখানে থাকিস কোথায় প্রতিবেশী? কার সঙ্গে তুই, কোন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রেখে তুই বাঁশ খেয়েছিস? তুই যাকে বিশ্বাস করেছিস সে তোর প্রতিবেশী নয়। তোর মনে হয়েছে যে একে ব্লাইন্ডলি সাপোর্ট করা যায়, তুই অন্ধের মতো তাকে বিশ্বাস করেছিস। এইবার কথাটা হচ্ছে বিশ্বাসটা প্রবলেম নয়, বেশি বিশ্বাসটাও প্রবলেম নয়। তাহলে প্রবলেমটা কি? কোন লোককে তুমি বিশ্বাস করছো, আর কত তাড়াতাড়ি তাকে না দেখে না বুঝে শুনে বিশ্বাস করছো। বিশ্বাস করার জন্য তো বিশ্বস্ত লোক হতে হবে, তুমি তো যাকে তাকে বিশ্বাস করতে পারবে না, তাই না? তাহলে তুমি ভুল লোককে বিশ্বাস করবে, ভুল লোককে নিয়ে তুমি মানে পুরো কি বলবো, তাকে অন্ধ ব্লাইন্ড সাপোর্ট করবে, ভুল লোকের উপরে সমস্ত কিছু নিজের মানে সমস্ত কিছু যা ইকোনমিক্যাল ব্যাপার তার উপর হ্যান্ড ওভার করে দেবে, দিয়ে তুমি আল্লাহর নামে শুয়ে পড়ে থাকবে, মানে এই ব্যাপারে। আর তুমি বলবে যে আমার মতো বিশ্বাস করে ঠকো না। তুমি যাকে বিশ্বাস করছো সে কতটা বিশ্বস্ত তুমি সেটা দেখে নেবে না? মানে বিশ্বাস করার আগে তো কিছু প্রসেসিং আছে। তুমি যাকে তাকে যখন তখন বিশ্বাস করে নিতে পারো, বিশ্বাস করা ভালো। কিন্তু কেন বিশ্বাস করছো? দুদিনের আলাপ, তাকে চিনলে না জানলে না, সোশ্যাল মিডিয়া থেকে আলাপ, দুদিন 2 মাস 4 মাস কথা বলে তুমি এত বিশ্বাস করে ফেলে, তার উপরে একেবারে দেহ ফেলে দিলে, তার
মানে বাড়ি ঘর দোর সমস্ত করে দিলে, তাহলে তুমি অপাত্রে দান করবে, সে ভালোবাসা হোক আর বিশ্বাস হোক, আর সে তোমার পিছনে বাঁশ দেবে, এটাই তো স্বাভাবিক। তুমি কাকে বিশ্বাস করছো সেটা কিন্তু মেন ফ্যাক্টর। তুমি বিশ্বাস করছো এটা কিন্তু প্রবলেম নয়, তুমি কাকে বিশ্বাস করছো এটা প্রবলেম। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে কি বলবো তারপরে দেন অ্যান্ড দেন ভিউয়ার্সদের মধ্যে ঝামেলা লেগে গেছে টিনুর কমেন্ট বক্সে। ঠিক আছে, কেউ বলছে যে হ্যাঁ তোকেও বিশ্বাস করেও আমরা ঠকেছি, এরকম বলছে। তখন অনেকে বলছে যে আপনি কি করে ঠকলেন, আপনার কি কিছু গেছে? এবার এইখান থেকেই প্রবলেম। প্রথম কথা হচ্ছে টিনু তার ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে, এই ব্যাপারটা আছে, মানে অনেক মিথ্যা কথা বলেছে। ঠিক আছে, কিন্তু সেই ঠকা আর ও যে ঠকার কথা বলছে দুটো ডিফারেন্স নয়। ও যে বাঁশ খাওয়ার কথা, ডিফারেন্স নয় না, সেটা ডিফারেন্ট। তো ও যে বাঁশ খাওয়ার কথা বলছে সেটা কিন্তু কোনো ভিউয়ার্স খায়নি। ভিউয়ার্সরা ওকে সাপোর্ট করেছিল, ওর কথা বিশ্বাস করেছিল, কিন্তু ও মিথ্যা কথা বলেছে। সেই বাঁশ আর ও যে বলছে বাঁশ খেয়েছি, ওই বাঁশ এক নয়। মানে এইভাবে কিন্তু আপনারা যদি কোনো ভিউয়ার্সরা বলেন ও তো আমাদের বাঁশ দিয়েছে, না না, ও কিন্তু আপনাদের বাঁশ দেয়নি। আপনারা ইমোশনালি ওর কাছে হার্ট হয়েছেন। তো আমি আপনাদেরকে বলি, আপনারা ব্লগিং দেখেন, কাউকে ব্লগিং দেখতে দেখতে তার ব্লগিংটা ভালো লাগে, আপনারাও বা ব্লাইন্ডলি তাকে বিশ্বাস করেছেন কেন? যদি টিনু ওই জায়গায় ভুল করে থাকে, খেয়ে বাঁশ খেয়েছে, তো আপনারা যারা বলছেন আমরাও বাঁশ খেয়েছি, কেউ বাঁশ খাননি আপনারা, কিন্তু আপনারা যারা বলছেন যে বাঁশ খেয়েছি, তো আপনারা ওকে কেন ব্লাইন্ডলি সাপোর্ট করেছেন? কিসের জন্য? আপনারা চোখ কান খুলে একটা ব্লগিং দেখবেন, সেখানে কতটা সত্যি বলছে কতটা মিথ্যা বলছে সেই ব্যাপারটা ফ্লেক্সিবিলিটি রাখবেন। আপনারা জিনিসটার মুভির মতো প্লে হচ্ছে সেরকম দেখবেন। আপনারা বিশ্বাস করতে গেছেন কেন? ও তো বলেনি আপনাদেরকে যে আমাকে বিশ্বাস করুন, তাহলে এই বোকা বোকা কথাটা বলেন। আপনারা যদি একটা ব্লগিং দেখে তার উপর পুরো ডিপেন্ড করে মানসিকভাবে একেবারে ফুল ফেজের তাকে ব্লাইন্ডলি সাপোর্ট করেন, তাহলে আপনাদের হতে হবে, সেটাকে বাঁশ খাওয়া বলে না। এবার আপনারা বলবেন যে আমাদের ইমোশনালি লস হলো। পৃথিবীতে যদি ইমোশনের দাম কেউ দিতে শুরু করে না, তাহলে মানে টাকা কম পড়ে যাবে। কত মানুষ কত জায়গা থেকে হার্ট হয় ইমোশনালি, মায়ের থেকে, বাপের থেকে, বরের থেকে, ছেলে মেয়ের থেকে। তাহলে তো এই ছেলে মেয়েকে মানুষ করে কত ছেলে মেয়ে তারপরে বা আমার সঙ্গে কত ইমোশনালি প্রবলেম করে, তাহলে তো এই কথাই উঠবে। তো টাকা দিয়ে কি ইমোশনের ভরপাই হয়? তাহলে তো মানে কত যে টাকা লাগবে তার ঠিক নেই। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন আমরা নেট খরচা করে, পয়সা খরচা করে ওকে দেখেছি। আপনাকে তো মাথার দিব্যি কেউ দেয়নি যে আপনি ওকে দেখুন। আপনি দেখেছেন, আপনি ঠকেছেন, সেটা আপনি ব্লাইন্ডলি সাপোর্ট করেছেন বলে। তো তো আপনি যদি তাকে স্পোর্টিংলি দেখতেন, হ্যাঁ মিথ্যাও বলতে পারে, সত্যি বলতে পারে, ব্লগাররা এরকমই বলে, যা বলে সবটা রিয়েল নয়, মুখ আর মুখোশ আছে ওদের, তাহলে আপনাকে স্পোর্টিংলি নিলে ঠকার ব্যাপার নেই। তো সেটার সঙ্গে বাঁশ খাওয়ার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, যিনি বলেছেন তাকে বলছি। আর টিনা যেটা বাঁশের কথা বলছে, অবশ্যই সেটা ফিনান্সিয়ালি বাঁশ খেয়েছে বলেই আজকের ওর এই চচ্চর করে ফাটছে। কারণ ও টাকা পয়সার ব্যাপারগুলো পুরো অন্য লোকের উপর হ্যান্ড ওভার করেছিল। প্রচুর লোক ওকে বারণ করেছিল যে নিজের টাকা নিজের রেসপন্সিবিলিটি নাও, নিজের টাকা নিজে হ্যান্ডেল করো, নিজের টাকা নিজে করো। প্রচুর লোক বলেছিল, মানে ভিউয়ার্সদের কথা বলছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা কিন্তু আমি বলি না এখানে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের প্রফেশনের জন্য কাজ করে, ভালো বলুক খারাপ বলুক সেটা পয়সার জন্য করে। তাহলে সেগুলোকে ধরবেন না, তারা তো নিঃস্বার্থ করে না, তাহলে তাদের কথা ধরবেন না। এখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর জ্ঞানদা দেবী, জ্ঞান দিয়ে বললাম এই কর ওই কর ওই কর টিনু এই কর, আমি তো পয়সার জন্য করছি, মানে আমি জ্ঞানটাও কিন্তু পয়সার জন্য দিচ্ছি, তাই আমার জ্ঞানটা আমার কথাটা কোনো এখানে ভ্যালিড নয়। কিন্তু ভিউয়ার্সরা পয়সার জন্য করছে না, তাকে দেখছে, তাকে ভালোবাসছে, সেই জায়গা থেকে বলছে। ঠিক আছে, তো ভিউয়ার্সদের জ্ঞানের কথাটা বলছি। তো প্রচুর লোক ওকে বলেছিল, শুনেছে তাদের কথা, তখন একেবারে ফ্লেক্সিবিলিটি দেখিয়ে একেবারে সে ফখলু যা বলছে তাই করেছে। তাহলে কাউকে যদি সে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, অন্য লোকজনরা তাকে বোঝাচ্ছে যে নিজেরটা নিজে করো, তারপরে যদি সেটা অন্ধের মতো তার উপরেই বিলিভ করে, তাহলে বাঁশ খেতে হবে। এখানে বিশ্বাস করেছে বলে বাঁশ খায়নি, এখানে যাকে বিশ্বাস করেছে সে বিশ্বস্ত নয় বলে ও বাঁশ খেয়েছে।
বিশ্বাস করা খারাপ জিনিস নয়। পৃথিবীতে যদি বিশ্বাস আর ভালোবাসা না থাকে তাহলে পৃথিবীটা তো মানে কি বলবো ফাঁকা হয়ে যাবে। এখানে তো বিশ্বাস, ভালোবাসা এইসবের উপরেই মানুষ চলছে। কিন্তু কাকে বিশ্বাস করব সেটা চোখ কান খুলে বিশ্বাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখলাম ও যখন উঠছে তখন একটা বাইক দেখে ওর খুব ভালো লাগে। মানে ওর বাইক দেখলে খুব ভালো লাগে। কি পালসার কত ১৬০ না কি বলল ওসব আমি বুঝি না। তো সেটা দেখে ওর খুব ভালো লাগলো। আর একটা আছে কি রয়্যাল এনফিল্ড, এগুলো দেখতে ওর খুব ভালো লাগে। কালকে যখন ও বলছিল আমার মন খারাপ, মন ভালো নেই, তো তখন আমার কাছে একজন এসে কমেন্ট করেছে ওর মন ভালো নেই যে ফোকলার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পূজায় ঘুরতে পারছে না তার জন্য বলে আসছে। ঠিক আছে? তো তারপরে ও বাইক দেখাচ্ছে। ঠিক আছে? যে মানে বাইকগুলো দেখে কষ্ট হচ্ছে। আচ্ছা, ও কি বাইক চালাতো? না তো। তাহলে বাইক দেখে ভালো লাগছে, বাইক চালাতো না। তাহলে বাইকের জন্য ওর মাথা খারাপের কি আছে? হ্যাঁ, ওর বাবার বাইক আছে, ওর দাদারও বাইক নেই। ওর বাড়িতে যে বিশাল বাইক-ফাইক আছে তার জন্য তো মাথা খারাপ হয়। তাহলে ও বাইক দেখে কেন মাথা খারাপ হচ্ছে? এবার তখনই লোকের এই বক্তব্য আসবে যে ফোকলার সঙ্গে তুমি ডানা মেলে উঠতে বাইক চড়ে, তাই জন্যই তোমার বাইক দেখে এরকম মনে হচ্ছে। নাহলে বাইক দেখে ভাই কাছে আছে, তোমার ভালো লাগা কি মন্দ লাগা কি? নিচে বাইক দাঁড়িয়ে আছে সেইগুলো দেখে আমার খুব ভালো লাগে। তার মানে ওর সেই পুরনো স্মৃতি মনে পড়ে। আর তখনই লোক বলে যে কালকে তোমার মন ভালো ছিল না এইজন্য কারণ তোমার ওই ফোকলার স্মৃতি মনে পড়েছে। ফোকলাকে তুমি আজও ভালোবাসো, একজন লিখেছে ওর কমেন্ট বক্সে। নাহলে তোমার ওই পুরনো স্মৃতি মনে পড়েছে, ভ্যালেন্টাইন্সে ঘুরতে গেছো, সরস্বতী পুজোয় ঘুরতে গেছো, সেইগুলো তোমার মনে পড়ছে। অ্যাকচুয়ালি দেখো আমি যেটা ফিল করি ওর ফোকলাকেও মনে পড়ছে না, ফোকলাকেও ভালোবেসেছে বলে মনে পড়ছে তা নয়। অ্যাকচুয়ালি ও মিস করছে ওইগুলো, বাইকে করে ঘোরা, ঘুরতে যাওয়া, সরস্বতী পুজোয় ঘুরতে যাব, হ্যাঁ, ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাব, ও এগুলো পছন্দ করে। মানে যে কোনো অনুষ্ঠান অকেশানে বাইকে করে ঘুরবো, করবো, এগুলোও পছন্দ করে। সেগুলোও মিস করছে। ফোকলার সঙ্গে গেছে, ফোকলাকে মিস করেছে এরম ব্যাপারটা নেই। সেটা মিস করছে না কি মিস করছে না সে ও জানে আর ওর আল্লাহ জানে। কিন্তু অ্যাকচুয়ালি ও মিস করছে ওই ঘোড়া, ওই বাইকে চড়া, ওইগুলো। সেটা ও বলছে। ওই জন্য ওর মন খারাপ হয়েছিল কালকের। মানে এগুলো ও ফিল করে তো একা থাকলে এগুলো বেশি মনে পড়ে। আর ও একটু মানে হুড় করতে ভালোবাসে। হুররে এরকম টাইপেরও। তো সেইগুলো ফিল করছে। এবার ওই মজাও করতে পারছে না। ও কালকেরও বলেছে কিন্তু ঘুরতে যেতে পারছি না, এটা কিনতে পারছি না, মেলায় যেতে পারছি না, হ্যান না ত্যান না। তার মানে কি ও দুদিন ছাড়াও ঘুরতে যাবো, বাইক চড়বো, হো করবো, এটা ওর মেন্টালিটি। সেইটা ও করতে পারছে না বলে প্রবলেম হচ্ছে। ঠিক আছে? কার সঙ্গে গেছিল সেটা ম্যাটার না, গেছিল এটা ম্যাটার। এবার ও বলছে আমি সরস্বতী পুজোর ডেটই ভুলে গেছি, এখানে তো হয় না। প্রথম কথা হচ্ছে তুই ক্যালেন্ডার দেখিস না? মানে নেই নাকি একটাও ক্যালেন্ডার? আচ্ছা, ফোনে তো আছে 23শে জানুয়ারি কি সেটা তো নিশ্চয়ই জানিস, নাকি ডেটও ভুলে গেছিস? আর তারপরে তোর মায়ের সঙ্গে নিশ্চয়ই তোর কথা হয় মাঝে মধ্যেই, দিনে একবার তো কথা হয়। তোর মা বলেনি কালকের পুজো বা 23শে জানুয়ারি পুজো, এটা বলেনি? এই 3-4 দিনে কি তোর মায়ের সঙ্গে একদমই কথা হয়নি? কিরে ভাই, এত দূরে থাকিস, একা একটা মেয়ে, মা তো ডেলি অন্তত একবার দুবার ফোন করার কথা, সেটাও করিস নি? মানে তোর তরফ থেকে হোক, মায়ের তরফ থেকে হোক। আর এখন তার ওরকম ব্যাপার নেই যে অনেক টাকা কাটছে, ও তো সবই ফ্রি। মানে একটা তুমি রিচার্জ করে নাও, কল তো প্রচুর, মানে সবটাই ফ্রি। তাহলে যে পয়সার জন্য করেনি তাও নয়। তাহলে কি রে ভাই, তুই এত দূরে আছিস, তোর মা একটা ফোনও করেনি? তাহলে তুই এটা জানিস না তোদের বাড়িতে একটা পুজো হচ্ছে, অনুষ্ঠান মানে তোদের বাড়ির পাশে, সেটা আগের দিন তোকে তোর মা বলেনি? যেদিন পুজো সেদিনকে বলছে। ভেরি স্যাড ব্যাপারটা। আর 23শে জানুয়ারি সেটাও তুই জানিস না, ডেটই মনে নেই। কি যে বলিস আমি কিছু বুঝে পাই না, মানে কোনো দিকেই তোর খেয়াল নেই। বাইরে যে 23শে জানুয়ারি হচ্ছে, বাইরে যে সরস্বতী পুজো 23শে জানুয়ারি পড়েছে, সরস্বতী পুজো তোর কিচ্ছু খেয়াল নেই। তুই শুধু কাপড় গোছাতে, ছোলা বানাতে, আলু পরোটা বানাতে এই ব্যস্ত হয়ে পড়েছিস। আর কিচ্ছু তোর মনে পড়ছে না, সব ভুলে গেছিস। মানে এমন এমন কথা বলিস এক এক সময়, সেগুলো কন্ট্রোভার্সিয়াল হয়েই যায়। বাই দা ওয়ে, তোমরা টিনুকে গিয়ে প্রশ্ন করবে যে তোমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে তাতে তোমার প্রফিট হলো না লস হলো, বুঝতে পেরেছো? তাহলেই বুঝতে পারবে। টিনুকে নিয়ে না একটা সময় কেউ কন্ট্রোভার্সি করছিল না, কেউ করছিল না। তারপরে ও আস্তে আস্তে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েছে, তার কারণ ও দেখেছে ওর চ্যানেল রিচ পড়ে গেছে। কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া যখন ভিডিও করছিল রিচ পড়ে গেছে, ও দেখেছে। দেন অ্যান্ড দেন ও নিজেকে চেঞ্জ করে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে থাম্বনেল টাইটেল দিয়েছে, ভিতরে 2-4টে কথা এমন বলে, তার জন্যই কিন্তু বলা হয়। আজকেরও ও যখন তোমার টাইপডটা খুলছিল, মানে স্ট্যান্ডটা, তখন কিন্তু ওইটা দেখিয়ে বলল এইটা আমি আগেই দেখিয়েছিলাম, তারপরেও আমাকে বলেছিল কে আছে বাড়িতে, এই আছে। আরে কে বলছে ভাড়মে যায়, তোর তো কিছু বলার নেই তাতে। কিন্তু ও বলছে, তার মানে কি বারবার ও রিকল করাচ্ছে
করো, আর তোমরা শুনতে পাচ্ছ না। তোমরা ওর মেন্টাল হেলথ নিয়ে বিশাল চিন্তায় আছো। যারা ওর মেন্টাল হেলথ নিয়ে চিন্তায় আছে আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ওর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুক। ইনস্টাতে হোক, ফেসবুকে হোক, যেভাবেই যোগাযোগ করুক, আর ওর কিভাবে মেন্টাল হেলথ সলভ হয় সেটা ঠিক করুক। মেন্টাল হেলথ যার খারাপ সে কন্ট্রোভার্সিয়াল টাইপের ব্লগ দিয়ে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আহ্বান করে। নর্মাল ব্লগ দেয় না? ও কি এর আগে নর্মাল ব্লগ দেয়নি? দিয়েছিল তো, তোমরা তো জানো। তাহলে নর্মাল ব্লগ দেয় না? সে থাম্বনেলে, টাইটেলে এরকমভাবে খেলে, তারপরেও তোমরা বলবে ওকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হচ্ছে? আর যাদের কন্ট্রোভার্সি দেখতে ভালো লাগছে না, প্লিজ তারা দূরে থাকো, তাদের মানসিক সমস্যা থেকে নিজেদেরকে বের করে নেওয়ার জন্য। ঠিক আছে? তো এটুকুই বলছি। টাটা সবাইকে।